ড্রয়িং রুমের বাতাসটা যেন বিষিয়ে উঠেছে। আদ্র সই করা শেষ হতেই আদিবা বেগম ছো মেরে কাগজটা হাতে নিল। তার চোখে তখন উপচে পড়া আনন্দ। ভোরের দিকে ফিরে দম্ভের সাথে বললেন, ব্যাস, এই আপদ এবার বিদায় করব আমি। আদ্র সই করে দিয়েছে। এখন এই বাড়িতে তোর এক মুহূর্ত থাকার অধিকার নেই। এই মুহূর্তে বেরিয়ে যাবি তুই। ভোর পাথরের মতো দাঁড়িয়েছিল এতক্ষণ, কিন্তু আদিবা যখন তার হাতে ধরে টান দিয়ে সদর দরজার দিকে নিয়ে যেতেই চাইলেন, তখন ভোরের ভেতরে সব বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় আদিবার হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে আদ্রর সামনে এসে দাঁড়ালো। পাগলের মতো আদ্রর সাথের কলারটা খামচে ধরল সে। আদ্র চোখের দিকে চেয়ে কান্না আটকে জবাব চাইল, কেন সই করলে আদ্র, কেন? একবারও বুকটা কাঁপলো না তোমার? আমি তো তোমাকে ভালোবাসি আদ্র, তুমি জানো তো। তুমি আমাকে ভালো নাই বা বাসলে, চাই না আমি তোমার ভালোবাসা, কিন্তু আমি তোমার স্ত্রী হয়েও থাকতে চাই আদ্র। আমার উপর এইটুকু করুণা তো তুমি করতেই পারো। আমার থেকে তোমার স্ত্রী হয়ে থাকার অধিকারটুকু কেন কেড়ে নিতে চাও? আদ্র কোনো কথা বলছে না। তার চোখের দৃষ্টি দেওয়ালের স্থির। ভোরের এই পাগলামি যেন তাকে স্পর্শই করছে না। ভোর এবার আদ্রর গালে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে হেঁকসি তুলে বলল, আমি কোথাও যাব না আদ্র, তুমি আমায় মেরে ফেলো, গলা টিপে ধরো, তাও আমি এই চৌকাঠ পার হব না। এই বাড়ি, এই ঘর, সাজানো সংসার সব আমার। আমি এখন এখান থেকে কোথাও যাব না। আমি অন্য কোথাও গিয়েও নিঃশ্বাসটুকুও নিতে পারবো না আদ্র। আদিবা বেগম এবার আরো কঠোর হলেন। নির্লজ্জে একটা সীমা থাকে। আদ্র দাঁড়িয়ে দেখছিস কি? বের করে দে একে। মুফতাহিনাত মুখে কপাল গুজে এক পাশে দাঁড়িয়ে ভোরের পাগলামো দেখছে কেবল। কি করবে উনি? কিছুই বুঝতে পারছে না। এই মেয়েটার মতো কেউ করে কেউ কখনো আদ্রকে ভালোবাসবে? আদ্রর দায়িত্ব এভাবে জান প্রাণ দিয়ে কেউ নিতে চাইবে? হয়তো না। কেউ আর এভাবে আদ্রকে ভালোবাসতে পারবে না, এভাবে চাইবে না। ভোর টলতে টলতে উঠে দাঁড়ালো। তার চোখে তখন শ্রাবণের ধারা। আদ্রর দিকে তপ্ত নোনা জল মাখা দৃষ্টিতে তাকিয়ে চিল্লিয়ে বলল, আমি যাব না আদ্র, আমি এই ডিভোর্স মানি না। আমি 3 কবুল বলেই তোমাকে স্বামী হিসেবে পেয়েছিলাম। এত সহজেই একটা সিগনেচারে আমি তোমাকে ছেড়ে যাব না, কখনোই না। আমাকে কেউ বের করে দিতে পারবে না, কেউ না। কথাগুলো বলেই উঠে দাঁড়ালো দুর্বল পায়ে। সেখানে আর এক মুহূর্তেও দাঁড়ালো না। আদিবা তাকে ছোঁয়ার আগেই সে ঝড়ের বেগে সিঁড়ি বয়ে উপরে উঠে গেল। আদ্র আর তার বেডরুমে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে ভেতর থেকে খিল তুলে দিল। বাইরে থেকে আদিবা বেগমের চিৎকার শোনা যাচ্ছে। দরজা করাঘাত করছে তিনি, কিন্তু ভোরের কানে এখন কোনো শব্দ পৌঁছাচ্ছে না। সে দরজার সাথে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ল। ডুমরে ডুমরে কেঁদে উঠেছে মেয়েটা। চারিদিকে ছড়িয়ে আছে আদ্রর স্মৃতি। সেখানে বসে বসে ডুকরে উঠল। উঠে দাঁড়িয়ে পুরো রুমে পা ফেলে সব গোছগাছ করে রাখতে লাগলো। এটা তার সাজানো ঘর, এত সহজেই সে যাবে না এই ঘর ফেলে, ঘরের মানুষটা ফেলে। কবাট খুলে আদ্রর গুছিয়ে রাখা জামা কাপড় আবার গুছিয়ে রাখতে লাগলো এলোমেলো হাতে। আদ্রর শার্টটা টেনে নিয়ে নিজের বুকের সাথে লেপ্টে ধরলো। শার্ট থেকে পাওয়া আদ্রর শরীরে সেই পরিচিতি ঘ্রাণ তাকে যেন আরো বেশি দুমড়ে মুচড়ে দিচ্ছে। প্রতিবার গোছানোর সময়ই তো ভোর জামা কাপড়ের সাথে নাকি লাগিয়ে আদ্রর শরীরে লেগে থাকা ঘ্রাণ শুকে নেয়। ভোর কাঁদতে কাঁদতে বিড়বিড় করছে, আমাকে একটুও ভালোবাসো না কেন আদ্র? তুমি আমাকে কেন এভাবে ঠকালে? মিথ্যে ভালোবাসা দেখিয়ে আমাকে গভীরভাবে ফাঁসালে। যে ভালোবাসার যন্ত্রণা আমার গলায় ফাঁস হয়ে ধরা দিল। আমার সাথে তুমি এমনটা না করলে পারতে। বাইরে আদ্র তখনও ড্রয়িং রুমে দাঁড়িয়ে। আদিবা বেগম উপরে গিয়ে চেঁচামেচি করলেও আদ্র নড়ল না।
তার হাত দুটো মুঠো করা, নখ হাতের তালুতে দেবে গিয়ে রক্ত জমার উপক্রম। সে একবার উপরের দিকে তাকালো, যেখানে তার নাম ধরে এক নারীর আর্তনাদ করছে। আদিবা দরজা খেলাতে ব্যর্থ হয়ে নেমে এলো ড্রয়িং রুমে। মুফতাহিনার এসব সহ্য করতে না পেরে রুমে চলে গিয়ে নিজেও দরজায় খিল দিয়েছে। অদিতা ছেলেকে নিয়ে একপাশে মুখ গম্ভীর করে রেখে বসে আছে। তার মনের মাঝে কি চলছে বোঝা যাচ্ছে না। ভাইয়ের মতো সেও চায় বাবার খুনিকে শাস্তি দিতে। মৃত্যুর আগ পর্যন্ত ইমরান রহমানকে অশান্তিতে রাখতেন। ভাইয়ের মতো তার ধারণাও এটাই যে ইমরান রহমানের একমাত্র দুর্বলতা ইনাইয়া রহমান ভোর। ভোরকে সামান্য আঘাত করলেও ইমরান রহমান ভেঙে চুরমার হয়ে যাবে এবং সেই চুরমার হওয়ার ধ্বংসস্বরূপের ওপর দাঁড়িয়েই আদ্র আর সে তার বাবার আত্মার শান্তি খুঁজবে। ভোরের প্রতি ইঞ্চি পরিমাণ যন্ত্রণায় হবে ইমরান রহমানের অপরাধে প্রায় নিশ্চিত। অদিতা আর চোখে ভাইয়ের দিকে তাকালো। আদ্রর চেহারা কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক হিমশীতল জেদ। যে জেদে ভোরের ভালোবাসার সামান্য জায়গাও করে নিতে পারছে না আদ্রর মনে। অদিতা জানে ভোরের সাথে তার ভাই ভালোবাসার অভিনয় করলেও ভোর ওর ভাইকে সত্যি মন থেকে ভালোবাসে, ওর সাথে থাকতে চায়। অদিতা এই কয়েক বছরে খেয়াল করেছে ভোরের বাবা যেমন মানসিকতায় হয়ে থাকুক, ভোর একদম সরল ও ভালো মনের একজন মেয়ে, যাকে দুবার গালমন্দ করলেও ঘুরে এসে সব ভুলে নিজের দিকে থেকে মিশে নেওয়ার চেষ্টা করে সকলের সাথে। শুরু থেকেই আদিবা ভোরকে সহ্য করতে পারে না। কত যে গালমন্দ করেছে তার হিসাব নেই, তবুও মেয়েটা আম্মুর ছাড়া কখনো কথা বলেনি। বংশ তুলে গাল মন্দ করলেও চুপচাপ শুনেছে, বিপরীতে একটু শব্দও খরচ করেনি কখনো। শুধু যখনই আদ্র থেকে দূরে রাখার কথা বলা হয় তখনও মেয়েটা উন্মাদ হয়, কাতর হয়, প্রতিবাদ করে। তাই মা আর ভাইয়ের মতো সে ভোরকেও বাড়ি থেকে জোর করে বের করে দিতে পারছে না। তার ছেলে আদিবাকে ভোর নিজের সন্তানের মতো আদর করে ভালোবাসে। আদিপও তার মামির কাছে থাকতে ভালোবাসে। ভোর নিজেও যেমন বাচ্চা মেয়েদের মতো তেমন বাচ্চাদের সাথে ভালো মিশতে পারে। অদিতা মা আর ভাইকে কিছুই বলল না এই নিয়ে। যা হওয়ার তা তো হবেই। এই দিন দেখার জন্যই তো আদ্র এতগুলো বছর পিতা হত্যাকারীর মেয়ের সাথে প্রেম অভিনয় করেছে। সবটা বিকেলেও ভোর রুমে দরজা আর খুলল না। দিবাও আর ওপরে গেল না। আদ্র কাকে যেন কল করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। ঘড়িতে তখন রাত ৯টা বেজে গিয়েছে। সারা ঘরে ঘুটঘুটে অন্ধকার। ভোর এক মনে বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। বিকেল থেকে একটানা কান্নাকাটি করার ফলে তার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর পর শরীরটা এখনো কান্নার দমকে দুলে দুলে উঠেছে। বুকের ভেতরটা খা খা করছে এক অসহ্য যন্ত্রণা। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে নিচে ড্রয়িং রুম থেকে একটা পরিচিত গম্ভীর গলার স্বর ভেসে আসে। গলার স্বরটা কানে আসতেই ভোরের সারা শরীর একেবারে কেঁপে উঠল। সে চট করে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। এই কণ্ঠস্বর তো অন্য কারো নয়, এটা তো তার বাবা ইমরান রহমানের। বাবা এখানে? ভাবতেই বুকের ভেতর ধক করে উঠল ভোরের। তবে কি বাবা জেনে গেছে সব? এতদিনে তো তিনি একবারও আসেন নাই মেয়ের সাথে দেখা করতে। আদ্র হাত ধরে চলে আসায় অভিমান করে কখনো কল দিয়ে নিজের কথাও বলেন নাই মেয়ের সাথে। সেই বাবা নামক মানুষটা এখানে নিশ্চয় এভাবে এমনিতেই আসেনি। ওর চিন্তা ভাবনা মাঝেই আদ্র দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকলো, ভোর দরজা খোলো। না। আদ্র একটু থাম থামলো মনে হয়। পরপর আবার গলার স্বর কঠিন বানিয়ে বলল, দরজা খুলে দাও। নাটক করতে চাচ্ছি না।
তুমি যদি ভেবে থাকো এভাবে দরজা বন্ধ করে বসে থাকলে সব ঠিক হয়ে যাবে, তবে ভুল ভাবছো। আমি ভালোভাবে বলছি ভোর, দরজা খুলে দাও, নইলে আমি দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। ভোর ভেতর থেকে ভোর ডুকরে উঠল আবারও। ধীরে পায়ে এগিয়ে এসে দরজার নখ খুলে দিয়ে আর্দ্র চোখ দিয়ে দিকে স্থির হয়ে তাকালো। ওর ফোলা চোখের সরল চাহনিতে তখনও এক বুক আশা। ভোর ভেবেছিল আদ্র হয়তো ওর এই দ্বিধাস্ত চেহারা দেখে একটু হলেও থমকে যাবে। হয়তো আদ্র ওই কঠিন চোখের আড়ালে কোথাও একটুখানি মায়া জন্ম নিবে ওর জন্য। ভোর ওর চোখের মনিতে নিজের জন্য শেষবার কিছু একটা প্রত্যাশা রেখেছিল। আদ্র শুধু একবার বলুন, তোমাকে কোথাও যেতে হবে না ভোর, তুমি আমার সাথেই থাকবে সারা জীবন। কিন্তু না, সেসব হলো না। আদ্র অমন বাম হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে টানতে টানতে সিঁড়ি বেয়ে নামলো। ড্রয়িং রুমে মাহিমের পাশেই ইমরান রহমান দাঁড়িয়ে, এক পাশে আদিবা আর অদিতাও দাঁড়িয়ে রয়েছে। মুফতাহিনাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে দেখা গেল। ভোরকে ইমরান রহমানের সামনে এনে হাত ছেড়ে দিয়ে আদ্র বলল, ডিভোর্সের কার্যক্রম শুরু হয়েছে। 3 মাসের খরচা ও বিয়ের কাবিননামা বাদক সব দিয়ে দেওয়া হবে উকিলের মাধ্যমে। আপনার মেয়েকে এখন নিয়ে যেতে পারেন। ভোর যেন থমকে রইল পুরোটা সময়। এখন আর কাঁদছে না, কেবল শুধু চোখ চেয়ে আছে আদ্রর মুখের দিকে, যেন তাকে একসময় পাশে বসিয়ে কত শত ভালোবাসার কথা বলতো, এক বুক স্বপ্ন দেখাতো, একসাথে ঘর বাঁধবে, একসাথে বাঁচবে, অথচ সব সব মিথ্যে ছিল। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো, একসাথে বাঁচতে চাইলো, সেই মানুষটা ওকে কুকুরের ন্যায় তাড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছে। কই, পোষা কুকুরের প্রতিও তো মানুষের মনে মায়া জন্ম। ভুলবশত হারিয়ে গেলে তাকে খুঁজে পেতে চেষ্টা করে, অথচ ভোরের প্রতি যেন সেইটুকু মায়াও জন্ম নেয়নি আদ্রর মনে। নিজের থেকে ভোরকে সরিয়ে দিতে কত আয়োজন করছে। ইমরান রহমান মেয়েকে দেখা মাত্রই টেনে নিজের কাছে আনলেন। ওর সারা মুখে হাত বুলিয়ে দিয়ে মাথায় চুমো খেলেন কয়েকটা, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। পরপর মাহিমকে বললেন, গাড়িতে গিয়ে বসো, আমি ভোরকে সাথে করে নিয়ে আসছি। মাহিম কথা বাড়ালো না, মামার আদেশ পেয়ে চুপচাপ তাই করলো। ভোর, মা আমার, চলো বাবার সাথে যাবে। ভোর তখনও এভাবে আদ্রর মুখের দিকে চেয়ে আছে। এ যাত্রা আদ্রও চেয়ে ওর মুখের দিকে, তবে অভিব্যক্তিশূন্য। ভোরের হাতে টান পড়তেই ভোর থামলো, ঘুরে দাঁড়িয়ে আদ্রর মুখের দিকে চেয়ে বলল, এভাবে তাড়িয়ে না দিয়ে এক বোতল বিষ খাইয়ে দিতে এতটা কষ্ট বোধ হয় পেতে হতো না। তোমাকে ছেড়ে যেতে আর গাড়ির মধ্যে বসে নেই, মাথা সামান্য নিচু করে আছে, চোখে আগের মতোই জল নেই, শুধু শূন্যতায় এক বুক চাপ। চারপাশে আলো বাতাস সবকিছুই যেন তার কাছে অচেনা। বাবা ইমরান রহমান তাকে কানের কানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভোর শুনছে না। গাড়ি ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে এগোতে ভোর শুধু চুপচাপ বসে আছে। মাঝে মাঝে বাবার হাত তার কানে এসে ঠেকায়। একবারেই মনে হয় তার, সে কপালে হঠাৎ ঠোঁট কামড়ে ধরল, যেন নিজের মধ্যে থাকা রাগ ও ব্যর্থ কিছুটা ধরে রাখতে চাচ্ছে। ইমরান রহমান চুপচাপ ড্রাইভিং করছে, মনে মনে ভাবছে, মেয়ের চোখে সেই অভিমান ও ধ্বংস স্তূপ দেখেই বুঝতে পারছে এবারে কষ্ট তাকে সহজেই ভুলে যাবে না। বহু বছর ধরে মেয়ের সাথে যা হয়েছে তার প্রতিশোধে ভোরই হয়তো তার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু বাবার চোখে ব্যর্থতার পাশাপাশি দমে থাকা রাগও স্পষ্ট। ভোর হঠাৎ বাবা বললেন, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, তবুও মনে রাখো আমরা একসাথে আছি, কেউ তোমাকে আর কষ্ট দিতে পারবে না। ভোর চোখ মুছে নিল, কণার মধ্যে জমে থাকা সব জল
নাড়া খেয়ে গিয়েছিল, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু এক ধরনের নিস্তব্ধতা, হিমন শীতল অভিব্যক্তি। গাড়ি যখন শহরের বেহাই রাস্তার দিকে পৌঁছলো, ভোর হঠাৎ চুপচাপ গাড়ি থেকে নামলো। পায়ের চাপে মাটির সাথে ধুলো ওঠে। বাবা কিছু বলার আগে ভোর চুপচাপ এগিয়ে গেল। এক কোণে দাঁড়িয়ে একবার নিজের শরীরটাকে আঁকড়ে ধরল, যেন আর্দ্র স্পর্শ এখনো তার চারপাশে ঘুরছে। বাবা, আমাকে থামাও না। ভোর কম্পন, আমি নিজেই এটা পারি। ইমরান রহমান কিছু বললেন না, শুধু ছেলে মানুষের মতো তার মাথায় হাত বুলালেন। বুঝলেন, মেয়ের মনে এখনো আর্দ্র যেন অবিশ্বাস্য মিশ্র অনুভূতি আছে। রাতের অন্ধকারে ভোরের মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ তার হৃদয়ে আরো ভারী হচ্ছে। মনে পড়ছে ঘরের সেই মুহূর্ত, যেখানে সে নিজের সমস্ত আবেগ, ভালোবাসা, আশা ও স্বপ্ন আদ্রর হাতে ছেড়ে দিয়েছে। এখন সেই হাত তাকে ছেড়ে দিয়েছে। ভোর মনে মনে গলা চেপে ধরে, চোখে অশ্রু আবার জমে। কিন্তু এবার ভোর শুধু কাঁদছে না, সে এক ধরনের রেগে ভরে উঠছে। নিজের কণ্ঠ, নিজের হৃদয়ে, নিজের শরীরে লেগে থাকা প্রতিটি ব্যথা আদ্রের জন্য চিৎকার করছে। ভোর ভাবছে, কেবল বিদ্রোহ নয়, এবার সে নিজের জন্য দাঁড়াবে। আমি আর কাউকে কখনো এইভাবে আমার জীবন থেকে বের হতে দেব না। ভোর নিজের সঙ্গে কণ্ঠস্বর মিশিয়ে মিলিয়ে বলল, যে আমাকে একবার ঠকাতে পারবে, সে আর কখনো আমার জীবনে জায়গা পাবে না। আমি শুধু আমার নিজের জন্যই বাঁচবো। ইমরান রহমানের ভোরের দিকে তাকালো। মেয়ের চোখে শুধু রাগ নয়, এবার একটা আদম্য সংকল্প দেখা যাচ্ছে। বাবার মনের মধ্যে শান্তি হালকা দান বোনা শুরু হলো। বোঝা যাচ্ছে মেয়ের শক্তি ও সিদ্ধান্ত তাকে আরো বেশি দৃঢ় করছে। ঠিক আছে ভোর, ইমরান রহমান ধীরে ধীরে বললেন, তুমি যেমন চাও আমি তোমার পাশে আছি। তবে মনে রাখো, তোমার রাগের সঙ্গে যুক্ত হওয়া মানুষের প্রতি প্রতিশোধ নয়। নিজের জন্য বাঁচো। ভোর কোণার মধ্যে ঠোঁটের কোণে সামান্য উঠে এলো খুব ছোট হাসি, কিন্তু তার চোখে আগের মতো ভীতিকর ক্ষুধা নেই। এখন সেখানে রাগ, ধ্বংস ও নিজের জন্যই লড়াই করার আদম্য চেতনায় প্রবল হয়ে উঠেছে। রাতের নীরবতা ভেঙে এলো গাড়ির হর্ন, দূর থেকে সিটি লাইটের ঝলক। ভোর এবারও নিজের পা চালিয়ে শহরের রাস্তায় এগোচ্ছে, প্রতিটি পদক্ষেপে আরো দৃঢ় হয়ে। মনে মনে ঠিক করলো, এবার সে তার জীবনের সব ব্যর্থ, সব আশা, সব স্বপ্ন, সব কিছু নিজের জন্যই বাঁচবে। এদিকে বাড়ি ফিরে ড্রয়িং রুমে আদ্র, আদিবা, অদিতা সকলেই এক অদ্ভুত চাপের মধ্যে। কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ। বন্ধুরা, সবার আগে গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। গল্প চাপা বনে আলিশনে লুকোচুরি পর্ব 10 ও 11 চলবে।